আমি স্নেহাশিস আর আমার চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিসে আপনাদের স্বাগত। নমস্কার, আজ আমি আলোচনা করব খাদ্যজাল, শক্তি প্রবাহ এবং লিন্ডম্যানের 10% সূত্র বা 10% ল সম্বন্ধে। ইকোলজি বা বাস্তুতন্ত্রের প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি খাদ্য শৃঙ্খল সম্বন্ধে। সেই ভিডিওটি নিশ্চয়ই দেখবেন এবং আমার চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিসকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে নিশ্চয়ই প্রেস করবেন। তাহলে প্রথমে জেনে নিই খাদ্য জাল বা ফুড ওয়েব কি। আমি আগের দিনই খাদ্য শৃঙ্খল আলোচনা করেছি। তাহলে খাদ্য জাল বা ফুড ওয়েব আর কিছুই নয়, যখন একাধিক খাদ্য শৃঙ্খল একটি বাস্তুতন্ত্রের মধ্যে নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি করে বা ইন্টারকানেক্টেড হয়ে থাকে, তখন তাকেই ফুড ওয়েব বা খাদ্য জাল বলে। এই খাদ্য জাল বা ফুড ওয়েবই কিন্তু আমরা আসলে নেচার বা পরিবেশে দেখতে পাই। পরিবেশে খাদ্য শৃঙ্খল কিন্তু দেখা যায় না, কারণ একটি পরিবেশে একটি মাত্র খাদ্য শৃঙ্খল কখনোই থাকতে পারে না। একাধিক খাদ্য শৃঙ্খল নিজেদের মধ্যে ইন্টারকানেক্ট করে থাকে। যেরকম এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি উদাহরণ, একটি ঘাসকে কে খাচ্ছে? ঘাসকে খাচ্ছে খরগোশ। আবার একই সাথে এই ঘাসকে খেতে পারে ইঁদুর। এই ঘাসকেই আবার আরেকদিকে খেতে পারে ঘাস ফড়িং। এই ইঁদুরকে আবার খাবে একটি সাপ। ঘাস ফড়িংকে খেতে পারে ব্যাঙ। এই ব্যাঙকে আবার খেতে পারে সাপ। ইঁদুরকে খেতে পারে বাজ পাখি। আবার এই ঘাস ফড়িংকে খেতে পারে গিরগিটি। এই গিরগিটিকে আবার খেতে পারে এই বাজ পাখি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন খাদ্য শৃঙ্খল নিজেদের মধ্যে ইন্টারকানেক্ট বা ওভারল্যাপ অর্থাৎ আন্তঃসম্পর্ক তৈরি করে আছে। এই খাদ্য জালে আমরা কিন্তু নেচার বা পরিবেশে দেখতে পাই। এখন খাদ্য জালের বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্য হচ্ছে, তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এর বৈশিষ্ট্য এক হলো অনেকগুলো খাদ্য শৃঙ্খল। অনেক খাদ্য শৃঙ্খল দেখা যায়। তারপর কি? এখানে একটি খাদক একাধিক খাদ্যের উপর নির্ভর করে। খাদ্য শৃঙ্খলে কিন্তু প্রত্যেক খাদক একটাই খাদ্যের উপর নির্ভর করত। যেরকম একটি খাদ্য শৃঙ্খল যদি হয় ঘাস থেকে হরিণ থেকে বাঘ, তাহলে হরিণ ঘাসকে খাচ্ছে, বাঘ হরিণকে খাচ্ছে। এক্ষেত্রে কিন্তু একাধিক খাদ্য একটি খাদক খেতে পারে। কীরকম? আমি দেখতে পাচ্ছি এই সাপ একই সাথে ইঁদুরকে খাচ্ছে, আবার ব্যাঙকে খাচ্ছে। অর্থাৎ কি, একটি খাদক একাধিক খাদ্যকে খেতে পারে। এর ফলে সুবিধা কি? একটি খাদ্যের অভাব ঘটলেও আরেকটি খাদ্য খেয়ে কিন্তু সেই প্রাণীটি বেঁচে থাকতে পারে। অর্থাৎ এই খাদ্য জালের মধ্যে কিন্তু প্রাণীর বিলুপ্ত প্রায় বা হারিয়ে যাওয়া বা এক্সটিংক্ট হওয়ার সম্ভাবনা খাদ্য শৃঙ্খলের থেকে অনেক কম। এরপর কি? এক্ষেত্রে আমি দেখতে পারি একটি খাদক বা একটি কার্নিভোর বা হার্বিভোর একাধিক পুষ্টি স্তরে থাকতে পারে। কিরকম? আমি দেখতে পাই খাদ্য শৃঙ্খলে প্রত্যেকটি খাদক একটি নির্দিষ্ট পুষ্টি স্তর বা ট্রপিক লেভেলেই থাকতো। যেরকম হরিণ প্রাথমিক খাদক বা ফার্স্ট ট্রপিক লেভেল, সেকেন্ড ট্রপিক লেভেল। তারপর হচ্ছে বাঘ হচ্ছে গৌণ খাদক, থার্ড ট্রপিক লেভেল। কিন্তু এক্ষেত্রে তা নয়। এই সাপই যদি আমি ধরি ঘাস, ইঁদুর, সাপ, তাহলে এক্ষেত্রে ঘাস প্রথম ট্রপিক লেভেল, ইঁদুর দ্বিতীয় ট্রপিক লেভেল, সাপ তৃতীয় ট্রপিক লেভেল বা থার্ড ট্রপিক লেভেল। আবার এই ঘাস যদি ঘাস ফড়িং অর্থাৎ প্রথম ঘাস, দ্বিতীয় ঘাস ফড়িং, তৃতীয় ব্যাঙ, চতুর্থ সাপ, তাহলে এক্ষেত্রে সেই সাপই আবার ফোর্থ ট্রপিক লেভেল। অর্থাৎ একই সাপ একটা পথ দিয়ে গেলে তৃতীয় ট্রপিক লেভেল এবং আরেকটা দিয়ে গেলে চতুর্থ ট্রপিক লেভেল। অর্থাৎ খাদ্য জালকে একই খাদক একাধিক পুষ্টি স্তরে থাকতে পারে। এছাড়া কি, খাদ্য জালকের মধ্যে কিন্তু পুষ্টির প্রবাহটা মাল্টি ডিরেকশনাল অর্থাৎ বহুমুখী, বিভিন্ন দিকে বিভিন্ন যেতে পারে। যেখানে আমরা দেখেছিলাম খাদ্য শৃঙ্খলে কিন্তু এটা একমুখী হতো। তাহলে খাদ্য জাল বা ফুড ওয়েব সম্বন্ধে আমরা জানলাম। এবার জানবো নেক্সট টপিক, যেটা হচ্ছে শক্তির প্রবাহ, যাকে আমরা বলি ইংরেজিতে এনার্জি ফ্লো।
এখন এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ বলতে কি, বাস্তুতন্ত্রে এই যে খাদ্য শৃঙ্খল, খাদ্য জালকগুলো চলছে, এর জন্য তো শক্তি দরকার। খাদ্য আসলে কি? খাদ্য হলো রাসায়নিক শক্তি, আর কিছু নয়। তো এই শক্তি কিভাবে আসছে এবং কিভাবে এক খাদ্য স্তর থেকে আরেক খাদ্য স্তরে যাচ্ছে, এটাই হলো শক্তির প্রবাহ। এই শক্তির প্রবাহে শক্তি প্রথম কোথা থেকে আসে? সূর্যের আলো। আমরা জানি সূর্যের ফোটন কণাই পৃথিবীকে শক্তি প্রদান করে আলোক শক্তি হিসেবে। সেই শক্তিকে এবার উৎপাদক গ্রহণ করে কিসে কনভার্ট করে? রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তি হলো কিন্তু খাদ্য। আমরা সংজ্ঞায় দেখতে পারি কি, বাস্তুতন্ত্রে যে পদ্ধতিতে উৎপাদকের মধ্যে আবদ্ধ, অর্থাৎ সূর্যের আলো থেকে আসা শক্তি উৎপাদক যখন রাসায়নিক শক্তি হিসেবে বা খাদ্য হিসেবে আবদ্ধ করলো, সেই আবদ্ধ শক্তি এক পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল থেকে অন্য পুষ্টি স্তরে যে যায়, সেটাই শক্তির প্রবাহ। অর্থাৎ একটা ট্রপিক লেভেল থেকে আরেকটা, তারপরটা, এরকম করে যে শক্তি স্টেপ বাই স্টেপ যাচ্ছে, এটাকেই বলছে এনার্জি ফ্লো বা শক্তির প্রবাহ। যেরকম কি, যদি একটি গ্রেজিং ফুড চেন বা চারণভূমি ফুড চেনের কথা ধরি, খাদ্য শৃঙ্খল, সেক্ষেত্রে উৎপাদক সূর্যের আলো থেকে শক্তি পেল সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ থেকে শক্তি গেল প্রাথমিক খাদক, প্রাথমিক খাদক থেকে গেল দ্বিতীয় খাদক, এরকম করে শক্তির প্রবাহ চলতে থাকে। এর বৈশিষ্ট্য কি? শক্তি প্রবাহের বৈশিষ্ট্যগুলো, এক হচ্ছে শক্তি প্রবাহ সব সময় বা সর্বদা একমুখী। অর্থাৎ শক্তি প্রবাহ কিন্তু কখনোই বাস্তুতন্ত্রের মিনারেল বা বিভিন্ন মলিকিউলসের মতো বা বিভিন্ন খনিজ পদার্থের মতো চক্রাকারে চলে না। শক্তির প্রবাহ সর্বদা একমুখী। সূর্যের আলো থেকে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদের ক্লোরোফিল কি তৈরি করছে? খাদ্য। তাহলে সূর্যের আলো থেকে শক্তি এলো সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ থেকে শক্তি যাবে প্রাথমিক খাদক, যেরকম একটি হরিণ, হরিণ থেকে আবার গেল গৌণ খাদক বাঘ। কিন্তু এই শক্তির প্রবাহ উল্টো দিকে কখনোই হবে না, অর্থাৎ বাঘ থেকে শক্তি হরিণে বা হরিণ থেকে শক্তি বাঘ ঘাসে বা সবুজ উদ্ভিদে কখনোই আসবে না। তাহলে এনার্জি ফ্লো অলওয়েজ একমুখী বা ইউনিডিরেকশনাল। দ্বিতীয় কি? দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই যে শক্তি একটা ট্রপিক লেভেল বা খাদ্য স্তর থেকে আরেকটি খাদ্য স্তর বা পুষ্টি স্তরে যাচ্ছে, এই সময় শক্তির প্রবাহের সময় বেশ কিছুটা কিন্তু শক্তি অপচয় হয়। অর্থাৎ শক্তি প্রবাহ হওয়ার সময় একটি পুষ্টি স্তর থেকে আরেকটি পুষ্টি স্তরে শক্তি কিন্তু 100% বা 100% যায় না, বেশ কিছুটা শক্তি কিন্তু অপচয় হয়ে যায়। এই যে শক্তির অপচয় হওয়া, এই শক্তি প্রবাহ নিয়ম মেনে চলে কিসের? আমাদের কেমিস্ট্রি বা রসায়নের তাপগতিবিদ্যা, অর্থাৎ থার্মোডাইনামিক্সের সূত্রগুলিকে মেনে চলে। কটা সূত্র? দুটো সূত্র। কি কি? এক নম্বর হলো যে শক্তি রূপান্তর করা যায় কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাহলে শক্তির শুধু রূপান্তর সম্ভব। অর্থাৎ কি? ধ্বংস হয় না, ধ্বংস বা সৃষ্টি হবে না। তার মানে কি, যে একটি খাদ্যস্তর থেকে আরেকটি খাদ্যস্তরে যখন শক্তি যাচ্ছে, তখন আমরা দেখি বেশ কিছুটা শক্তি ভ্যানিশ হয়ে গেল। তার মানে সেই শক্তিটা কি ধ্বংস হয়ে গেল? না, শক্তি কিন্তু কখনোই ধ্বংস হয় না, শুধু সেটা রূপান্তর হয়। অর্থাৎ সেটা তাপ শক্তি বা অন্য কোনো শক্তি হিসেবে রূপান্তর হয়ে সেই খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল থেকে বেরিয়ে যাচ্ছে। তাই আমরা সেটাকে আর পরের খাদ্যস্তর বা পুষ্টি স্তরে দেখতে পাই না। যেরকম কি, সবুজ উদ্ভিদ কি করছে? সূর্যের আলোক শক্তিকে গ্রহণ করে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে। অর্থাৎ এক্ষেত্রে শক্তির রূপান্তর হয়, সৃষ্টি বা ধ্বংস হয় না। আর দ্বিতীয় শক্তি কি? এই রূপান্তরের সময় শক্তির অপচয় ঘটে। অপচয় মানে কি? বেশ কিছুটা শক্তি থাকে যেটা আমাদের কাজে লাগে না, আনইউজড বা অব্যবহৃত অবস্থায় বেরিয়ে যায়। এই অপচয় হওয়া শক্তি প্রধানত কি? তাপ শক্তি। তাহলে শক্তির অপচয় হিসেবে কি শক্তি আমরা প্রধানত দেখব? তাপ শক্তি। খুব সুন্দর একটি এক্সাম্পল কিরম হতে পারে? আমরা আগেকার দিনে জানতাম ট্রেনের কয়লার ইঞ্জিন হতো, কয়লার ইঞ্জিনে কয়লা ভরলে ট্রেনটি চলতো। এখন ইঞ্জিনটা কি করা হতো? কয়লা ভরলে সেটা থেকে তাপ উৎপন্ন হতো, সেই কয়লার বার্নিং থেকে যে এনার্জি, সেটা দিয়ে ট্রেন চলতো। কিন্তু কয়লাটা যতটা দেওয়া হচ্ছে ততটা এনার্জি কিন্তু ট্রেনটি পেত না। একটি বিশাল পরিমাণ শক্তি কিন্তু তাপ শক্তি হিসেবে আমরা দেখতাম ওপর দিয়ে ধুয়োর আকারে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ কি, তাপ শক্তি হচ্ছে একটা অপচয়ের প্রধান অংশ, যার জন্য শক্তি একটি টপিক লেভেল থেকে আরেকটি টপিক লেভেল বা এক স্তর থেকে আরেক স্তর রূপান্তর হওয়ার সময়
অপচয় ঘটে। এখন এই শক্তি প্রবাহের ক্ষেত্রে যে শক্তির রূপান্তর বাস্তুতন্ত্রের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সূত্র আছে, এটাকে বলা হয় লিন্ডম্যান এর 10% সূত্র বা 10% ল। এই লিন্ডম্যানের 10% ল সূত্রটা বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সময় আমরা দেখতে পাই। আর লিন্ডম্যান নামক একটি বিজ্ঞানী 1942 সালে একটি সূত্র দেন যেটাকে বলা হয় 10% ল বা 10% সূত্র। এই সূত্রটি শক্তি প্রবাহের ক্ষেত্রে তিনি বলেন কি বলেন যে শক্তি যখন একটি ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর থেকে আরেকটি পুষ্টি স্তরে যায়, ধরি 1 নম্বর পুষ্টি স্তর থেকে যখন 2 নম্বর পুষ্টি স্তরে যায়, তখন 1 নম্বর পুষ্টি স্তরে থাকা শক্তির 90%ই অপচয় হয়ে যায় বা বেরিয়ে যায়। তাহলে যায় খালি কতটুকু? 10%। অর্থাৎ যদি 1 নম্বর ট্রপিক লেভেলে 100 কিলো ক্যালোরি শক্তি থাকতো, তাহলে 2 নম্বর ট্রপিক লেভেল যখন 1 নম্বর ট্রপিক লেভেলকে খাচ্ছে, তখন এই একই পরিমাণ খাদ্যে মাত্র 10 কিলো ক্যালোরি শক্তি থাকছে। অর্থাৎ 10% মাত্র যাচ্ছে এবং বাকি 90% বা 90% অপচয় হয়ে যাচ্ছে। এটা কিভাবে দেখতে পারি আমরা? লিন্ডম্যানের 10% সূত্রের আমরা উদাহরণ হিসেবে এখানে দেখে নিতে পারি। এটি হলো একটি সূর্য। আমরা জানি সূর্য থেকে প্রতি বছর 12.3 × 10⁻23 কিলো ক্যালোরি শক্তি পৃথিবীতে আসে। এই যে 12.3 × 10⁻23 কিলো ক্যালোরি শক্তি এলো পৃথিবীতে, তার মাত্র 0.02% শক্তি সবুজ উদ্ভিদের ক্লোরোফিল শোষণ করে। এই যে 0.02% নিল, তার আবার মাত্র 0.1% তারা ব্যবহার করে কি বানাতে? ফটোসিনথেসিসে খাদ্য বানাতে। তাহলে এই পোর্শনটা তো আমরা বুঝলাম। এই পোর্শন বা এই অংশটা অবধি সূর্যের আলো থেকে সবুজ উদ্ভিদ খাদ্য বানানো অবধি কিন্তু লিন্ডম্যানের 10% সূত্রের কোনো কাজ নেই। এরপর শক্তির প্রবাহ অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে সর্বোচ্চ খাদক অবধি যে শক্তির প্রবাহ, সেটাই লিন্ডম্যানের 10% সূত্র মেনে হবে। কীরকম? সবুজ উদ্ভিদ যদি আমি ধরা যাক যে সবুজ উদ্ভিদ এইভাবে 1000 কিলো ক্যালোরি শক্তি যা আবদ্ধ করলো, সেটা যখন প্রাথমিক খাদকে যাবে তখন সেটা কি হবে? কমবে। কিরকম? শক্তির অপচয়। বললাম একটা খাদ্যস্তর থেকে একটা খাদ্যস্তরে শক্তি যখন স্থানান্তর হচ্ছে, তখন 90% শক্তির লস হয়। লিন্ডম্যান বলেছে কিভাবে? এর থেকে আমি দেখব বেশ কিছুটা রেচন হিসেবে অর্থাৎ এক্সক্রিশন, বেশ কিছুটা আনইউজড অর্থাৎ অব্যবহৃত, এবং বেশ কিছুটা রেসপিরেশন অর্থাৎ শ্বসন হিসেবে বেরিয়ে গেল। তাহলে এইভাবে 90% বেরিয়ে গেল। থাকলো কি? এটা সরু হয়ে গেল, তাই থাকলো মাত্র 10%, 100 কিলো ক্যালোরি মাত্র শক্তি থাকলো। তাহলে প্রাথমিক খাদক অর্থাৎ হার্বিভোর বা সবুজ উদ্ভিদ যারা খায়, তাদের ওই একই পরিমাণ খাবারে থাকছে 100 কিলো ক্যালোরি শক্তি। এখন এই প্রাথমিক খাদককে আবার যখন গৌণ খাদক খাবে অর্থাৎ শক্তিটা যখন গৌণ খাদকে যাবে, তখন ঠিক আবার আগের মতো করেই বেশ কিছুটা রেচন বা এক্সক্রিশনে নষ্ট হবে, বেশ কিছুটা অব্যবহৃত হবে, আর বেশ কিছুটা শ্বসনেও বেরিয়ে যাবে অর্থাৎ রেসপিরেশনে বেরিয়ে গেল। এটাও আরও 90% তার মানে বেরিয়ে গেল। তাহলে পড়ে থাকলো আরও 10% অর্থাৎ এনার্জির পাইপটা বা এনার্জির এরিয়াটা আরও সরু হচ্ছে। 100 কিলো ক্যালোরি থেকে গৌণ খাদ্যকে তাহলে ওই একই পরিমাণ খাদ্যে কতটা এনার্জি থাকবে? মাত্র 10 কিলো ক্যালোরি। এই 10 কিলো ক্যালোরি যখন আবার প্রগৌণ খাদ্যকে যাবে, তখন আবার এরকমভাবেই রেচন, অব্যবহৃত এবং শ্বসনের মাধ্যমে বাকি আরও এই 10 কিলো ক্যালোরি 90% বেরিয়ে যাবে। দিয়ে পড়ে থাকবে কত? 10-এর 90% বেরিয়ে গিয়ে 1% অর্থাৎ মাত্র 1 কিলো ক্যালোরি শক্তি থাকবে। তাহলে এভাবে আমি দেখছি প্রত্যেক খাদ্যস্তরে কমছে, এবং এরপর যখন সর্বোচ্চ খাদকে যাবে, তখন আবার রেচন, অব্যবহার এবং শ্বসন হয়ে আরও শক্তি বেরিয়ে গিয়ে
লাস্টে যেটুকু পড়ে থাকবে সেটা হলো মাত্র 0.1 কিলো ক্যালোরি। কেন 1 কিলো ক্যালোরির আবার 10% হলো 0.1 কিলো ক্যালোরি। অর্থাৎ আমি দেখছি যত পুষ্টি স্তরে আমি ওপরের দিকে যাচ্ছি বা এগোচ্ছি, তত একই পরিমাণ খাদ্যে শক্তির পরিমাণ 10% হারে থাকছে, অর্থাৎ 90% হারে কমে যাচ্ছে। এর জন্যেই আমরা দেখতে পাই যে খাদ্য শৃঙ্খলা, আমি আগের দিনও আলোচনা করেছিলাম এই কথাটা, যে একটি খাদ্য শৃঙ্খল 3 থেকে 5টি পুষ্টি স্তর বা ট্রপিক লেভেলের বেশি হয় না। কেন 1 2 3 4 5, আমি 5 নম্বর ট্রপিক স্তরে দেখছি যে একই পরিমাণ খাদ্য একটি সর্বোচ্চ খাদকের মাংসে যদি 0.1 কিলো ক্যালোরি পুষ্টি থাকে বা শক্তি থাকে, সেই একই পরিমাণ খাদ্য প্রাথমিক খাদককে খেলে 100 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে। অর্থাৎ কি, যত আমরা সবুজ উদ্ভিদের কাছে যা খাবো তত বেশি এনার্জি পাবো একই পরিমাণ খাদ্যে। এখন একটি মাংসাশী প্রাণী তো আর সবুজ উদ্ভিদ খাচ্ছে না, তারা মাংসই খাবে, তাহলে তারা কি প্রেফার করবে? সবসময় তারা প্রাথমিক খাদককে অর্থাৎ শাকাশী বা হার্বিভোরাস প্রাণীকেই তারা খাওয়ার চেষ্টা করবে। আমরা নেচারে দেখতে পাই সব মাংসাশী প্রাণী কিন্তু সাধারণত শাকাশী বা হার্বিভোর প্রাণীকেই খায়। বাঘ হরিণকে খায়, ছাগলকে খায়, আমরাও যে মাংস খাই সেগুলো কিন্তু আমরা দেখি প্রধানত শাকাশী প্রাণীদেরই খাওয়া। কেন? কারণ তাদের ওই একই পরিমাণ মাংসে শক্তি অনেক বেশি, যেখানে একটা প্রগৌণ বা সর্বোচ্চ খাদক খেলে তার মাংসে সেই একই পরিমাণ মাংসে শক্তি অনেক কম। তাহলে এটা হলো লিনম্যানের 10% সূত্র, যেই অনুযায়ী প্রত্যেক ট্রপিক লেভেল থেকে আরেক ট্রপিক লেভেল যাওয়ার সময় রেচন, অব্যবহার এবং শ্বসনের দ্বারা বেশ কিছুটা প্রায় 90% শক্তি নষ্ট হয়ে যায়, মাত্র 10% প্রত্যেক ট্রপিক লেভেলে যেতে পারে। তাহলে আজকে আমরা জানলাম খাদ্য জাল বা ফুডওয়েভ কি, শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো কি, এনার্জি ফ্লোতে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার দুটি সূত্র কি এবং কিভাবে কাজ করে, এবং এই শক্তি প্রবাহে বাস্তুতন্ত্রে লিন্ডম্যানের 10% সূত্র কি এবং সেটি কিভাবে আমাদের বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালকে এফেক্ট ফেলে, সেটা আজকে আমরা জানতে পারলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিসকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবেন। ধন্যবাদ।